তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, মত নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নে তাগিদ। মেয়াদ শেষে 10 দিন আগে ইভিএম প্রকল্পের সময় বাড়াতে তোড়জোড় ইসির। প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে, পাশ না হলে ধ্বংস হবে নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। যাদের তিস্তায় পানি দিতে নারাজ তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন, এই প্রশ্ন নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে এই প্রকল্প ঝুলে গেলে তৈরি হবে নানা প্রশ্ন। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অধিকার কর্মীদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। পানির প্রশ্নে ভারতের আগ্রাসী নীতির কারণে দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন চালিয়ে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার যৌথ সমীক্ষা শেষে এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। এদিকে 27 জুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তবে গবেষকরা বলছেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে, তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময়ক্ষেপণ। তিস্তার সঙ্গে পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে, শুধু সই করলে হয়। সে সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায়, কি দেখাতে চায়, এগুলো হচ্ছে প্রহসনমূলক আলাপ আলোচনা। আর অধিকার কর্মীদের সোজা কথা, তিস্তা নিয়ে ভারত চীনের রাজনীতি দেখতে চায় না তিস্তা পাড়ের মানুষ। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো। তিস্তা পাড়ের 2 কোটি মানুষ এই প্রকল্পে অনুদান দিতে প্রস্তুত। দেশবাসী তো আছে, কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌড়তে জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা, তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শেষ পর্যায়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে এসি। চলতি মাসে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 10 দিন আগে আরও 1 বছর সময় বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। এখন ইভিএমের ভবিষ্যৎ নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশের নির্বাচনে কয়েক বছর ধরে আলোচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যক ইভিএমের অভাবে তা করতে পারেনি নির্বাচন কমিশন। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। কেনা হয় 1.5 লাখ ইভিএম। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। ইভিএমগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় নষ্ট অবস্থায় পড়ে আছে বেশিরভাগ যন্ত্র। নেই রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা। বর্তমানে 1 লাখের বেশি ইভিএমই পড়ে আছে অচল অবস্থায়। এর বিপরীতে ভালো আছে প্রায় 40,000 ইভিএম। এই অবস্থায় চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ।
প্রকল্পের মেয়াদের শেষ পর্যায়ে এসে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড় পেতে আবেদন জানানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ইসির প্রস্তাব পাশ হলে শুরু হবে ইভিএম এর নতুন অধ্যায়। প্রজেক্ট যদি রান করে তাহলে আমাদের প্রথম কুইক একটা অ্যাসেসমেন্ট করতে হবে, এর মধ্যে কতগুলো ইভিএম সচল আছে, কতগুলো ইভিএম কিউসি ফেইল্ড আছে। নির্বাচন কমিশনের অবকাঠামোতে সেই জনবলগুলোকে তৈরি করা এবং আইডেন্টিফাই করা যে আমাদের প্রকল্প যখন আবার শেষ হয়ে যাবে, যদি বাড়ে সেক্ষেত্রে যখন আমাদের যে বর্ধিত যে ডেটে শেষ হবে তখন এইগুলোকে হস্তান্তর করার টোটাল একটা পরিকল্পনা করা। একই সাথে এগুলোর একটা মেইনটেনেন্স পরিকল্পনা করতে হবে। ইভিএম এর শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। প্রকল্প পাশ না হলে জুনের পরেই ধ্বংস করতে হবে নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম গুলোকে। প্রজেক্ট তো আপনার 30 তারিখে শেষ, তাহলে আমাদেরকে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদেরকে রেখে শেষ করতে হবে। সম্প্রতি উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইভিএম প্রকল্প বাঁচাতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও পারগতা বা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও বেগম জিয়াকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে। এর আরেকটা চালাকি আছে, চালাকিটাকে এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার। উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনে সমাবেশ করতে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তাদের লক্ষ্য বেগম জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠিত করতে। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুটু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণকে মোকাবেলা করার সহযোগিতা করেছে, আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, গড়ে উঠতে পারি। বিএনপিকে আমি বলি এটা গণতান্ত্রিক দল না,
এটা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে। সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা হলো তাদের একটা বেলকিবাজি, মিথ্যা, ধোঁকা। তারা খালেদা রেখে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিশুদের প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদী করার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। এই দেশ একদিন মোশতাক ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। আমি রাসেল বলছি। কেউ করলো আবৃত্তি, কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে, আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া এক ঝাঁক ক্ষুদে শিল্পী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। এখন আমাদের লক্ষ্য প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না, এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। গেল 1.5 যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত 3 গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান। মহিলা শিক্ষকের সংখ্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 4 বছর পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কের মঞ্চে প্রথমবার মুখোমুখি হবেন বাইডেন ট্রাম্প। 90 মিনিটের ডিবেটে নজর গোটা বিশ্বের। এ নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। এক খুবই কাঙ্ক্ষিত এই বিতর্ক, যদিও CNN বলছে যে তাদের আয়োজনে যে বিতর্কটি হচ্ছে সেই বিতর্কটি অনেকটাই অপ্রত্যাশিত বিতর্ক। সেই বিতর্ক করতে ইতিমধ্যে বৃহস্পতিবার আটলান্টায়, অর্থাৎ জর্জিয়ার যে আটলান্টা শহর যেখানে CNN-এর হেডকোয়ার্টার, সেইখানে আটলান্টা শহরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা দুজনেই এসে উপস্থিত হয়েছেন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে CNN-এর হেডকোয়ার্টারে যেখানে বিতর্ক হবে সেখানে মানুষজন আসতে শুরু করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারাও ভিড় করছেন এবং গণমাধ্যম কর্মীরা এই বিতর্কটি দেখার জন্য তাদের মতো করে তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই CNN-এর হেডকোয়ার্টারে এসে উপস্থিত হবেন এবং যেখানে বিতর্কটি হবে সেখানে উপস্থিত হবেন। 4 বছর পর এই বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে, কারণ 4 বছর আগে নির্বাচন হয়েছিল। এই 4 বছর পরে এই নির্বাচনকে সামনে রেখে তারা আবার মুখোমুখি হচ্ছেন। বিতর্কের আগে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে এই বিতর্ক যে খুব সুন্দরভাবে শেষ হবে এটি আসলে বলা যায় না, কারণ রাজনীতিতে ইতিমধ্যেই নানান রকম অস্থিরতা দেখা দিয়েছে এবং জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে নানানভাবে ঘায়েল করার চেষ্টা করছেন এবং যেটি মার্কিন রাজনীতিতে আসলে সাধারণত ওইভাবে দেখা যায় না, সেটি 2020 সালের নির্বাচনের আগে সেই তিক্ততা তৈরি হয়েছিল,
সেই তিক্ততা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখন বলা হচ্ছে যে এই যে প্রথম যে বিতর্ক, প্রেসিডেন্সিয়াল বিতর্ক, সেই বিতর্কে কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। এই ইস্যুতে অভিবাসন যেহেতু একটি বড় ইস্যু, কারণ যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সবচেয়ে বড় অভিবাসী দেশ এবং এখনও প্রতিদিন টেক্সাস সীমান্ত দিয়ে, মেক্সিকো সীমান্ত দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। এই যুক্তরাষ্ট্রে যে টেক্সাস সীমান্তে দেয়াল নির্মাণের চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই বাইডেনের আমলে অনেক বেশি মাত্রায় অভিবাসী স্রোত যুক্তরাষ্ট্রে এসে প্রবেশ করছে। এতে যুক্তরাষ্ট্রের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে, সেটি বরাবরই ডোনাল্ড ট্রাম্প সেটি অভিযোগ জানিয়ে এসছেন। আমরা ধারণা করছি অভিবাসন নিয়ে তিনি বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করবেন। অপরদিকে বাইডেনও তার অবস্থানটি ব্যাখ্যা করবেন। গর্ভপাত একটি বড় ইস্যু কিন্তু যুক্তরাষ্ট্রে, সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিভিন্ন স্টেটে গর্ভপাতকে কিন্তু বৈধ হিসেবে দেখা হয় না। এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে ডেমোক্র্যাটরা গর্ভপাতকে সমর্থন করে, কিন্তু রিপাবলিকানরা গর্ভপাতকে সমর্থন করে না, এবং বিভিন্ন অঙ্গরাজ্যেও এ নিয়ে দ্বিমত রয়েছে। যখন বিতর্কটি হবে এখন থেকে ৪৫ মিনিট পর, আজকেই কিন্তু ইদাহো অঙ্গরাজ্যে একটি রুল জারি হয়েছে, সেখানে বাধ্যতামূলক যে জরুরি পরিস্থিতিতে গর্ভপাত করা যেতে পারে এমন একটি কিন্তু আদালত কিন্তু একটি রায় দিয়েছেন। পাশাপাশি মামলা নিয়ে আলোচনা হবে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার সেই মামলার রায় কিন্তু আর কয়েকদিন পরেই, অর্থাৎ জুলাইয়ের ১১ তারিখে সেই মামলার রায় দেয়া হবে, এবং সেই মামলা নিয়েও বাইডেন তাকে ঘায়েল করার চেষ্টা করবেন। যদি মামলার ইস্যুটি উঠে, তাহলে বাইডেনের ছেলে, অর্থাৎ প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন যে দোষী সাব্যস্ত হয়েছেন আরও একটি মামলায়, সেটিও কিন্তু ট্রাম্প তুলে ধরবেন বলে আমরা ধারণা করছি। সব কিছু মিলিয়ে এই যে বিতর্ক, সেই বিতর্কটি একটি বাকযুদ্ধে পরিণত হবে। সেই বাকযুদ্ধটি দেখার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন থেকে ৪০ মিনিট পরে সেই বিতর্কটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম বিতর্ক, সেই বিতর্কের আগ মুহূর্তের খবর। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে। ফের ঋণের তৃতীয় কিস্তির $১১৫ কোটি হাতে পেল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এদিন কোরিয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট IDBRD থেকে বাংলাদেশ পেয়েছে আরও $৯০ কোটি। সব মিলিয়ে গত ডিসেম্বরের পর দেশের মোট রিজার্ভ দাঁড়ালো $26.৫ বিলিয়ন। অর্থ ছাড়ের অনুমোদন দেওয়ার ৩ দিনের মধ্যে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির $১১৫ কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। গণমাধ্যমে তিনি জানান, IMF এর এই অর্থের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরও $৯০ কোটি যোগ হয়েছে দেশের রিজার্ভে। এসব ঋণের উপর ভর করে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের হিসাব দাঁড়িয়েছে $২৬৫০ কোটি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ডিসেম্বরের পর দেশের মোট রিজার্ভের আকার দাঁড়ালো $26.৫ বিলিয়ন। তবে এই অর্থ যোগ হওয়ার পর IMF এর BPM-6 পদ্ধতিতে রিজার্ভ কত হলো তা তাৎক্ষণিক জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত সোমবার বাংলাদেশের জন্য $৪৭০ কোটি ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় IMF। আর ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে IMF এর দেওয়া শর্ত বাস্তবায়ন ও অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত ২৪ এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি মিশন। তারা ৮ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের ৩০ জানুয়ারি IMF এর সঙ্গে $৪৭০ কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর ৩ দিন পর প্রথম কিস্তিতে $৪৭,৬২,৭০,০০০ ছাড় করে সংস্থাটি। আর গত ১৬ ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির $৬৮,২০,০০,০০০। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়ন হয়েছে মাত্র ৫.৫%। এটি গেল ৪ বছরের সর্বনিম্ন। এতে জুনে খরচ করায় লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে $১,০৮,০১৬ কোটি।
অর্থবছর শেষ হতে আর বাকি মাত্র কয়েকদিন, কিন্তু পুরোপুরি খরচ হয়নি 2023-24 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, অর্থ বছরের প্রথম 11 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে অর্ধেকের কিছুটা বেশি। এ হার 57.54%, যা গত 4 বছরে সর্বনিম্ন। 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে 1,46,375 কোটি টাকা। অথচ এই অর্থ বছরে এডিপির সংশোধিত মোট বরাদ্দ 2,54,391 কোটি টাকা। সে হিসেবে অবশিষ্ট এক মাসে খরচের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 1,08,016 কোটি টাকায়। একক মাস হিসেবে মেতে খরচ হয়েছে 21,059 কোটি টাকা, যা মোট বরাদ্দের 8.28%। অথচ 2022-23 অর্থ বছরে মে মাসে খরচ হয়েছিল বরাদ্দের 11.4%। এদিকে টাকা খরচে এগিয়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির 263 প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল 42,956 কোটি টাকা। 11 মাসে ব্যয় হয়েছে 27,446 কোটি টাকা, যা বরাদ্দের 64.13%। আর শতাংশের হিসাবে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। খরচ হয়েছে বরাদ্দের 92.14%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কোনো বাংলাদেশি যাতে আক্রান্ত না হয় সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা হয়েছে, একথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। চট্টগ্রামে বাহিনীর 101তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়েও। কঠিন প্রশিক্ষণ আর দেশের সার্বভৌমত্ব রক্ষার মৌলিক প্রশিক্ষণ শেষ করলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নবীন সৈনিকরা। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বাহিনীটির মহাপরিচালক। সীমান্ত রক্ষায় সৈনিকদের দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশের 4,427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। পরিদর্শন শেষে সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। উঠে আসে দেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনার প্রসঙ্গ। সেন্ট মার্টিনসের যেই বিভিন্ন ক্ষেত্রে যে গুজবটুকু কানে এসেছে বা অনেকে বলছে, এটা আসলেই গুজব। তবে আপনারা জানেন যে মায়ানমারের মধ্যে একটা অভ্যন্তরীণ তাদের বিদ্রোহী দলের সাথে একটি সংঘর্ষ চলছে। আমাদের দেশের উপর আলাদা কোনো কিছু নয়, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কিছু কিছু গোলাগুলি এদিক ওদিক গেছে। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়। বাহিনীর আধুনিকায়ন ও উন্নত প্রশিক্ষণের বিষয়ে নতুন নতুন পরিকল্পনার কথাও জানান বিজিবি প্রধান। তরুণ রিক্রুটসদের স্বপ্ন পূরণ হলো আজকের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে। আর শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিজেদের উৎসর্গ করলেন বিজিবির নতুন সদস্যরা। চট্টগ্রাম থেকে নিবিড় সাহা, সময় সংবাদ। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান। জানান, দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে কাজ চলছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের তুলনায় বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে। আকাশের বুকে বর্ণিল ধোঁয়া ছেড়ে মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের প্রদর্শনী বাংলাদেশ বিমান বাহিনীর। মাঝ আকাশে পাইলটদের নানা কসরত। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনীর একাডেমিক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2024। যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। কমিশন প্রাপ্তির পর অনেকে আবেগাপ্লুপ্ত হয়ে পড়েন। জানান, আকাশ প্রতিরক্ষায় সবসময় সজাগ থাকবেন তারা। কমিশনপ্রাপ্ত অফিসার হয়ে আমরা দেশের সেবা করব, যাতে আমরা বাংলার যে আকাশ, আমাদের যে মোটো, যে বাংলার আকাশ রাখিব মুক্ত, আমরা এই মোটোটাকে রক্ষা করে এগিয়ে যাব। এটা একটা আবেগের বিষয়, কিন্তু তারপরেও বলবো যে এটা দেশের জন্য বিরাট একটা গৌরব, সাথে আমার এবং আমার ফ্যামিলির
বিমান বাহিনীর প্রধান বলেন, কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার আদর্শ ও আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে চাই। বিমান বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে দেশের আকাশ সীমার প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024-এ 13 জন নারী সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হলো আরো এক ঝাঁক তরুণ। শপথ নেওয়ার মধ্যে দিয়ে যে কোনো মূল্যে দেশ রক্ষায় সবসময় প্রস্তুত তারা। দীর্ঘদিনের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সবার আগে সবখানে পৌঁছাবে বিমান বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, যশোর। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কর্তৃপক্ষ জানিয়েছেন, শিডিউল মেইনটেন্যান্সের জন্য সাময়িক সময়ের জন্য এক ইউনিট বন্ধ রয়েছে, তবে অপর ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। বিস্তারিত সিদ্ধার্থ জাবির হোসেনের রিপোর্টে। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের এক ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে এক ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে একটা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। মাদারীপুরে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় লোকসানের মুখে কলকারখানার মালিকরাও। বিদ্যুৎ বিভাগ বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। সাদা তাকানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। কলকারখানায়ও চলছে না মেশিন, লোকসানের মুখে ব্যবসায়ীরা। মাদারীপুর জেলা জুড়ে গত কয়েকদিন ধরে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুতের যাওয়া আসা খেলায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও পড়েছেন চরম বিপাকে। গেলে গিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা 45 মিনিট এরকম থাকে, দিনে 5-6 বার যায়, এরকম টাইমই থাকে। রাত্রে অনেক সময় কারেন্ট থাকে না, আমরা রাতে ঘুমাইতে পারি না, আবার কারেন্ট বিলও বাড়াইয়া দিচ্ছে। বিদ্যুৎ না থাকাকালীনই আমাদের যে প্রোডাকশনের সমস্যা হইতেছে, আমরা অলস বসে রয়েছি। কারেন্ট থাকলে আমাদের কাজকর্ম বাড়তো। পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে, গরমে চাহিদা বাড়লেও সরবরাহ কম। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। চাহিদা এবং উৎপাদন যখন সমান হয় তখন আর এই লোডশেডিংটা থাকে না। তাই ইতিপূর্বে আমাদের মাদারীপুরে বিগত কয়েক মাস যাবতীয় কোনো লোডশেডিং ছিল না, এই সহসাই শুরু হয়েছে কিছুদিন পূর্বে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আশা করি যে এর থেকে উত্তরণ পাবো। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে মাদারীপুর জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা প্রায় 4 লাখ। 106 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে 70 থেকে 75 মেগাওয়াট। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। একসময়ের দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা বছর ঘুরতে না ঘুরতে আবারও ঘুরে দাঁড়িয়েছে, যার পেছনে বড় ভূমিকা রেখেছে রাজনৈতিক সদিচ্ছা, বাজেট উপযোগী মুদ্রানীতি এবং পর্যটন খাতকে যুগোপযোগীভাবে ব্যবহার করা। আর বৃহস্পতিবার বিকেলে মাস্টার কার্ড আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। গত বছর যে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বেড়ে পার হয়েছিল 70% হয়ে পড়েছিল দেউলিয়া, অল্প সময়ের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে সেই শ্রীলঙ্কা। রাজনৈতিক সদিচ্ছা আর নিজেদের সক্ষমতাই দেশটিকে খাদের কিনারা থেকে তুলে এনেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। There were 3 factors which Sri Lankan
could make this recovery so well. Number one, the political will. Secondly, the strong monetary policy. Thirdly, the inbound tourism. That was another factor in Sri Lanka that really helped make their recovery. বৃহস্পতিবার বিকেলে মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট MEA আয়োজিত বিশ্ব ও বাংলাদেশের অর্থনীতির দৃশ্যপট ও ঝুঁকি শীর্ষক সেমিনারে আতিউর রহমান বলেন, অর্থনীতির আকার বড় হচ্ছে, এটা ফুলিয়ে ফাঁপিয়ে না দেখিয়ে স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া উচিত। The monetary policy has already been tightened, so the fiscal policy or the budget has also been tightened. I thought there was further scope for squeezing development expenditure, unnecessary development expenditures that really pushes also the inflation. এদিকে মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট বলছে 2024 অর্থবছরের তুলনায় 25 অর্থবছরে মূল্যস্ফীতির সঙ্গে কমবে জিডিপির প্রবৃদ্ধিও। বছর জুড়ে গড় মূল্যস্ফীতি 9.8% থাকলেও 2025 সালে গড় মূল্যস্ফীতি হবে 8%। অন্যদিকে 2024 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 5.8% হলেও আগামী অর্থবছরে এটি কমে হবে 5.7%। And everywhere we look around the world, we see a much bigger portion of new businesses as a share of total spend in the online space compared to the in-person space. অর্থনীতিকে শক্তিশালী করতে ক্যাশলেস ব্যবস্থা ভালো উদ্যোগ, তবে এটিকে আরো কার্যকর করতে ন্যাশনাল পেমেন্ট সিস্টেমকে সার্বজনীন করার দিকে গুরুত্ব দেওয়া হয় সেমিনারে। RBI's decision on monetary easing. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের সর্বগ্রাসী ক্ষুধা বেড়ে যাওয়ায় গণমাধ্যম আর সৎ কর্মকর্তাদের খুঁজে পাওয়া যায় না। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব সত্যজিৎ কর্মকার। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচার লালন করতে হবে। কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনে উৎসাহ দিতে কয়েক বছর ধরে শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে সরকার। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কক্ষে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে পরিকল্পনা বিভাগ। অনুষ্ঠানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই ছিলেন অনুপস্থিত, যা ইতিবাচক নয় উল্লেখ করে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, স্বতঃস্ফূর্ত উপস্থিতি না থাকাই প্রমাণ করে তাদের মধ্যে সমন্বয় ও উদাসীনতা আছে। দেশ অনেক কিছু দিলেও সর্বগ্রাসী ক্ষুধায় নীতি নৈতিকতা ঠিক থাকছে না সরকারি কর্মকর্তাদের। শুদ্ধাচার পুরস্কার দেওয়া হচ্ছে অথবা কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেখানে আমার অফিসাররা শুনেই আসবেন, সেই জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি। আমরা সর্বগ্রাসী ক্ষুধার ভিতরে ঢুকে গেছি। আমাদের চাই আলো চাই, নিজে ঠিক করতে হবে আমার কদ্দূর আছে, আমাদেরকে সরকার কি দিচ্ছে, সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি সচেতন থাকি তাহলে তো আর কিছু লাগে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রাখতে হলে ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচারের বিকল্প নেই। এই পরিকল্পনা বিভাগ আমরা সবাই এগিয়ে যাব এবং এর মাধ্যমে গোটা দেশকে আমরা একটি শুদ্ধাচার চর্চার সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে আমরা এই জায়গাটিকে আমরা আমাদের দেশের কাছে তুলে ধরব। চলতি বছর 3 ক্যাটাগরিতে 3 জনকে পুরস্কার দেয় পরিকল্পনা বিভাগ। ভবিষ্যতের সব শ্রেণীর সরকারি কর্মকর্তাকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান পরিকল্পনা কমিশনের সদস্যরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদ মতিউর রহমান শুধু নিজের নয়, পরিবারের অন্য সবার ভাগ্য ফিরিয়েছেন। সবার গ্রামের বাড়ি বরিশালের মুরাদিতে নিজের নামে কোনো সম্পদ না থাকলেও ভাইদের নামে আছে বিপুল সম্পদ। স্বজনদের দাবি, এলাকায় তেমন না আসলেও নানা উন্নয়ন করেছেন তিনি। সুজয় দাসে তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। মুলাদি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের থানা রোডের বিলাসবহুল এই বাড়িটি সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছোট ভাই কাইয়ুম হাওলাদারের। 2 বছর আগে নিলামে প্রায় 2 কোটি টাকার বেশি দামে বাড়িটি কিনে নেন তিনি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান মাহমুদ বাদশা মিয়া পরিশোধ না করায় বাড়িটি নিলামে তোলে ব্যাংক কর্তৃপক্ষ। বাড়িটি কাইয়ুম হাওলাদার কিনলেও কেউ থাকেন না। ব্যাংকে জানছিলাম যে 1 কোটি টাকার উপরে লোন ছিল, ব্যাংক সোনালী ব্যাংক থেকে নিলাম হয়েছে, কয়েকবার এজিএমআর ছিল সোনালী ব্যাংকে। 2 বছর আগে মতিউর রহমানের ভাই কাইয়ুম হাওলাদার এটা ক্রয় করছে,
1 কোটি সামথিং। কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম হাওলাদারের 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে মতিউর রহমান সবার বড়। তার মেজ ভাই কাইয়ুম হাওলাদার ব্যবসা করেন। সবার ছোট নূর ইসলাম হাওলাদার বাড়ি থেকে সবকিছু দেখাশোনা করেন। মতিউর রহমানের গ্রামে একটি দোতলা বাড়ি থাকলেও সেখানে সবসময় তালা ঝোলানো থাকে। তবে তার বাবার নামে প্রতিষ্ঠিত 3 তলা আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসা ও দোতলা মসজিদ আছে। এছাড়া রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ ও 3 তলা একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে হাওলাদার ফাউন্ডেশন নামের একটি তহবিল, যার পরিচালনার দায়িত্বে আছেন মতিউর রহমানের চাচাতো ভাইয়েরা। স্বজনদের দাবি, পারিবারিক সূত্রে মতিউর রহমান 20 বিঘা সম্পদ পেলেও দান করেছেন মসজিদ মাদ্রাসায়। নিজের নামে কোনো জমি জমা করেননি এলাকায়। স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে তেমন আসেন না। সবশেষ 2018 সালে মতিউর রহমানের বাবা আব্দুল হাকিম হাওলাদারের মৃত্যুর খবরে তিনি বাড়ি এসেছিলেন। এমনকি ছাগলকাণ্ডে ভাইরাল মুশফিকুর রহমান ইফাতকেও চেনেন না তারা। 2-3 বছর আগে শুনছে বিবাহ একটা করছে, এখন সে বিবাহ কারে করছে বা কি করছে এটা মানুষের মুখে শুনছি। এরকম তারে আমি জিজ্ঞাসা সাহস পাই না, কারণ সে আমাদের বড় ভাই। আমি যতটুকু জানি তার একটাই বিবাহ, দ্বিতীয় বিবাহ করছে কিনা এটা আমি জানি না। মতিউর রহমানকে নিয়ে সংবাদ প্রচারের পর আলোচনা সমালোচনা চলছে এলাকা জুড়ে। স্থানীয়রা জানান, মতিউরের যেসব অবৈধ সম্পদের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার সঙ্গে তুলনা করলে অবশ্য তার গ্রামের বাড়িতে তেমন কিছুই করেননি তিনি। যেটুকু সম্পদ আছে তা করেছেন মতিউরের ভাইয়েরা। তবে কয়েক বছর আগে থেকে দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল এলাকা জুড়ে। তার বাচ্চা কাচ্চা আমরা ভালোভাবে চিনিও না, এলাকায় খুব কম আসে, সে নিজেই এলাকায় কম আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স মাস্টার্স এবং MBA করা মতিউর রহমানের কর্মজীবন শুরু হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে। 1990 থেকে 1993 পর্যন্ত কাজ করেন সেখানে। সবশেষ উপব্যবস্থাপক পদ থেকেই 1993 সালের 1 এপ্রিল যোগ দেন কাস্টমস বিভাগে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। সকালে জমে উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাট। টাটকা সবজি নিতে হাজির হয়েছেন দূর দূরান্তের পাইকাররা। এই মুহূর্তে পল্লীহাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে পল্লীহাট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার, এখানে কিন্তু আজকে প্রচুর সবজি এবং শাকসবজির সরবরাহটা বৃদ্ধি পেয়েছে, যার জন্য কিন্তু প্রতি কেজিতে দাম কমেছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। আমরা দেখছি এটা এখনো কিন্তু অবিকৃত থেকে গিয়েছে। এইটা সবজির হাটে অনেক সবজি পাওয়া যাচ্ছে, চিচিঙ্গা, ধুন্দুল, ঢেঁড়স, লাউ, বেগুন, শশা সহ নানান ধরনের সবজি সহ শাকও রয়েছে বিভিন্ন ধরনের। চিচিঙ্গা এখানে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি বেচে কেনা হচ্ছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। ধুন্দুল এখানে বিক্রি হচ্ছে 23 থেকে 24 টাকা কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ঢেঁড়স প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে 13 থেকে 14 টাকা কেজি, দাম কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। অর্থাৎ সবচেয়ে বেশি কিন্তু আমরা ভোরের দিকে ঢেঁড়সে দেখেছি এখানে, যেটা বেন্দি বলা হয়। তো লাউ এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে আকার বেঁধে 30 থেকে 35 টাকা, আকার বেঁধে কম বেশি রয়েছে, তবে বেশিরভাগ যে আকারটা রয়েছে 30 থেকে 35 টাকায় যাচ্ছে পিসে। প্রত্যেকটা পিছে কিন্তু দর এটাও কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দর কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি, দাম কমেছে প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত। শশা এখানে বিক্রি হচ্ছে 45 থেকে 47 টাকা প্রতি কেজি, আর দর কমেছে 15 থেকে 18 টাকা পর্যন্ত। প্রত্যেকটা সবজির দরই কমেছে এ সপ্তাহে গত সপ্তাহের তুলনায়। তবে এখনো কিন্তু দীর্ঘ লাইনে এখানে কিন্তু কৃষকরা দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ধুন্দুল, ঢেঁড়স থেকে শুরু করে সবজি নিয়ে পাশে রয়েছে শাকের একটি দীর্ঘ লাইন। কিন্তু এখানে কিন্তু যারা ঢাকার বা দূর দূরান্ত থেকে পাইকার এসেছেন তারা কিন্তু বেচা কিনা করছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে
থেকে কিনে আবার প্যাকেটিং করে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা বা পার্শ্ববর্তী জেলা কিন্তু এই সবজি যাচ্ছে। এইটা আড়তটি যে ভোরে শুরু হয়েছে, এটা পল্লী হাট নামে পরিচিত বা একটা নাম। তো এইটা সাটুরিয়ার এই পল্লী হাটে প্রতিদিন ভোর 6টার থেকে শুরু হয় এবং 8টা পর্যন্ত এইটা আড়তটি চলে এবং এখানে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকার বিভিন্ন ধরনের সবজি এবং শাক বেচা কেনা হয়। এই ছিল আমার কাছে পল্লীর সবজির হাট থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পল্লীহাট থেকে। মংলায় যমুনা 2 নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফখরুল ইসলাম জানান, গতকাল ভোরে মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেলের জয়খা নামক স্থানে নৌকায় ঘুমাচ্ছিলেন জেলেরা। ওই রুট দিয়ে গ্যাসবাহী জাহাজ যাওয়ার সময় অসাবধানতাবশত এটি নৌকার উপরে উঠে যায় জাহাজটি। এ সময় মুহূর্তেই নৌকাটি ডুবে যায়। 2 জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কোলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। এতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি জেলের। জামালপুরে জিঞ্জিরাম নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি মসজিদ সহ 40টি বাড়িঘর, বাঁচায়নি ফসলি জমিও। সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন শতাধিক পরিবার। যদিও ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। একের পর এক ভাঙছে পাড়, নিমেষেই বিলীন জিঞ্জিরাম নদীর বুকে। নিষ্পলক তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই ভুক্তভোগীদের। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় জামালপুরের বক্সিগঞ্জে জিঞ্জিরাম নদীতে শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি এবং ফসলি জমি। হুমকির মুখে কুতুবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যুতের খুঁটি। বাড়িঘর তো ভেঙে গেছে, আর কিছু হালকা একটু গেলে স্কুলটাও যাবে। এই মসজিদে প্রায় 3 দিনের ভিতরে ভেঙে গেল। কোন জায়গায় আশ্রয় নমিয়ে আশ্রয় জায়গা নাই আমার। আমরা গরিব মানুষ, আমরা পোলাপান নিয়ে আনা কই যাবো। এদিকে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে ঠিকাদার নিয়োগ দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করেছি এবং সেখানে বস্তা পৌঁছেছে। 13.255 কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত এক সপ্তাহে বক্সিগঞ্জের সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নের 40টি বসতবাড়ি এবং সহস্রাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, জামালপুর। মুন্সিগঞ্জের রজতরেখার প্রবাহ ফেরাতে স্বেচ্ছাশ্রমে খনন কাজ শুরু হয়েছে। 18 কিলোমিটার দীর্ঘ এবং 480 ফুট প্রশস্ত নদীটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগ চলছে। এ কাজ অংশ নিচ্ছেন 3 শতাধিক স্বেচ্ছাসেবী। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রজতরেখা নদীর প্রবাহ ফেরাতে চলছে খননযজ্ঞ। এই নদীর রক্ষায় ঝাঁপিয়ে পড়েছে মানুষ। এক্সকেভেটরের পাশাপাশি কোদাল, শাবল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে খনন কাজ করছে এলাকাবাসী। জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে মৃত প্রায় রজতরেখাকে বাঁচাতে রোভার স্কাউটস, বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন। মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার সংলগ্ন শিলয়ের পূর্ব রাখিতে আড়াআড়ি বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় অস্তিত্ব সংকটে পড়ে নদীটি। সময় সংবাদে রোববার প্রতিবেদন প্রকাশের পর সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। মঙ্গলবার করা হয় অপসারণ। আমরা সবাই সহযোগিতা করব নদীটাতে আবার পুনরায় পানির স্বচ্ছতা ফিরে আসুক। এই নদীটি পুনরুদ্ধার হলে আমাদের কৃষকদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। পানি যাবে, মাছ টাছ আসবে, নদীর আবার নৌকা চলবে আগের মতন। জেলা প্রশাসক জানান, এই নদীর জীবন না ফেরানো পর্যন্ত খনন কাজ চলমান থাকবে। আজকে থেকে এটি বিরতিহীনভাবে চলতে থাকবে। নদীর একদম শেষ সীমানা পর্যন্ত উদ্ধার না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। নদীটি ছিল প্রায় 480 ফুট প্রশস্ত, আর এখন কোনো স্থানে অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। 18 কিলোমিটার দীর্ঘ রজত রেখার স্রোতধারা ফিরিয়ে আনতে 3 শতাধিক স্বেচ্ছাসেবী এই খনন কাজে অংশ নিয়েছেন। মুন্সিগঞ্জের দিঘিরপাড় থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার মহা উৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমি সহ নানা স্থাপনা। প্রতি বছরই নতুন করে বাড়ছে ভাঙনের পরিধি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে বালু তুলে বিক্রি করছেন, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। গড়াই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। বড় বড় বালখেডে করে তা নেওয়া হচ্ছে অন্যত্র। এ চিত্র রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বাক্সাডাঙ্গি এলাকার। অভিযোগ উঠেছে নারোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মোল্লার নেতৃত্বে চলছে এ বালু তোলার কাজ। বালুমহল না থাকলেও ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। বিষয়টি স্বীকার করেন বালু শ্রমিকরাও। প্রত্যেক দিনই ধরেন 2 থেকে 3টা করে বলগেটে লোড দিই বাচ্চা ভাইয়ের নেতৃত্বে। বৈধ কি অবৈধ এটা তো আমরা জানি না। আপনারা আমরা ধরুন কাজে লিয়েছেন, আমরা কাজ করছি। এলাকাবাসী জানান, ভাঙন কবলিত ওই এলাকা থেকে বালু তোলায় প্রতি বছরই বাড়ছে ভাঙনের পরিধি। নদীগর্ভে বিলীন হচ্ছে ভাঙন রোধে ফেলা পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকার বালু ভর্তি জিও ব্যাগ। অবৈধভাবে বালি কাটার কারণে এই নদী ভাঙনটা লেগেই থাকে। প্রতিনিয়ত ভয়ে থাকি, কারণ কোন সময় আমাদের বাড়ি ঘরদোর ভেঙে চলে যেতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি, নারোয়াই গড়াই নদী থেকে বালি কাটা দ্রুত বন্ধ করার জন্য। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত বাদশাহ মোল্লা। বৈধ শহর থেকে বালি আনি, আমি বালি আনি উঠে, এমন জমিটা আমার দাঁড়ান 1 মিনিট, আপনি ওইভাবে খালি করেন না। অবৈধভাবে বালু তোলা বন্ধের গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। নারোয়া ইউনিয়নে আমাদের হচ্ছে কোনো বালু মহাল নাই, কোনো ইজারাও দেয়া নাই। এখানে যদি কোনো ড্রেজার বসানো হয়ে থাকে, অবৈধভাবে কোনো বালু তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গড়াই নদীর বাক্সাডাঙ্গি এলাকা থেকে দৈনিক গড়ে অন্তত 50,000 ঘনফুট বালু তোলা হচ্ছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কিশোরগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারের পুকুর ভরাটের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে ভরাট বন্ধে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি অভিযুক্ত কর্মকর্তার। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। জলাধার ভরাট করতে রাতের আঁধারে ফেলা হয়েছে বালু, এমনকি বাঁশের খুঁটি ও জিও টেক্সটাইল দিয়ে বেড়া দিয়ে ভেতরে ফেলা হয়েছে মাটিও। এভাবে সম্প্রতি কিশোরগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদের কার্যালয়ের পেছনের পুকুর ভরাটের চেষ্টা করা হয়। রাতের আধারে 1/3 জায়গা এরই মধ্যে ভরাট হয়ে গেছে। বিষয়টি নজরে আসলে ভরাট বন্ধে সোচ্চার হন এলাকাবাসী ও পরিবেশবিদরা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এই পুকুরটি যারাই ভরাট করতেছে, এটা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হইতে পারে। এইভাবে যদি এটা চলতে থাকে, তাহলে জীববৈচিত্র্য, ইকোসিস্টেম এগুলি মারাত্মকভাবে ব্যাহত হবে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধে নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নোটিশের পরবর্তীতে আমরা রিপোর্ট সদর দপ্তরে পাঠানো হয়েছে। সদর দপ্তর থেকে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ সেই আইনানুগ ব্যবস্থায় তাদের বিরুদ্ধে গ্রহণ করবে। তবে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলছে হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ। নোটিশ দেওয়ার আগে তাদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের যোগাযোগ করার প্রয়োজন ছিল বলে মন্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। পুকুর ভরাটের কোনো ফাংশন এখানে নাই, এটা মূলত নিচু জায়গা ভরাট করা হইতেছে। এটা হয়তো তাদেরকে কেউ মিসগাইড করেছে, কেউ কোনো ভুল ব্যাখ্যা দিয়েছে, কিন্তু তাদের উচিত ছিল জায়গাটা সরেজমিন পরিদর্শন করে আমাদের সাথে কথা বলে উদ্দেশ্যটা সম্পর্কে জানা। 1963 সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের আয়তন 4.98 একর, আর পুকুরটির আয়তন 86.8%। সময় সংবাদ, কিশোরগঞ্জ। শরীয়তপুরে নদী পারাপারের জন্য 10,000 মানুষের ভরসা মাত্র একটি খেয়া নৌকা। বৈরী আবহাওয়া কিংবা মাঝির অসুস্থতায় বিপদে পড়েন ভেদরগঞ্জের চরকুমারিয়া ইউনিয়নবাসী। নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী, তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিএডির। বিএমএ শাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। দুই পাশে জনপদ আর মাঝখানে নদী, বিকল্প না থাকায় খেয়া নৌকাতেই পার হচ্ছেন এলাকাবাসী।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর কুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিজ এলাকা দিয়ে বয়ে গেছে মেঘনার একটি শাখা নদী। এর একটি অংশ ভেদরগঞ্জ থেকে চাঁদপুর জেলার মেঘনা নদীর হাইমচর অংশে মিলিত হয়েছে। একদিকে নেই কোনো সেতু, অন্যদিকে নদীতে পানি থাকে 12 মাস। এ কারণে খেয়া নৌকায় সারা বছর নদী পার হতে হয় দুই পাড়ের অন্তত 10,000 মানুষকে। এলাকাবাসী জানান, পূর্ব পাড়ের বাসিন্দাদের হালকা যানবাহন ও পণ্য পরিবহন করতে বিপাকে পড়তে হয়। রাত 8টার পর থেকে মেলে না খেয়া নৌকা। অনেক সময় পানিতে পড়ে ঘটে দুর্ঘটনা। সম্প্রতি নদীটির ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধনও করেন স্থানীয়রা। স্কুলে যাইতে গিয়ে অনেক সময় অনেকের লেট হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা যাইতে চায় না, এই নৌকা ডুবে যায়। আমরা হাসপাতালে যথাসময়ে পৌঁছাইতে পারি না। যদি আমাকে ব্রিজটা হয় তাহলে যেমন আমাকে কম খরচে আমরা মোলার হাটে পৌঁছায় আর কি বিক্রি করতে পারি। অতি দ্রুত আমাদের এই ব্রিজটা যেন বাস্তবায়ন হয়। অবশ্য শহরের জমিনে পরিদর্শন করে সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস এলজিইডির। যদি কোনো প্রকল্পের প্রস্তাব দেওয়া থাকে তাহলে সেটা তো প্রক্রিয়াধীন আছেই, আমরা যাতে দ্রুত ব্রিজটা হয় সে ব্যবস্থা নেব। আর যদি কোনো প্রকল্পের প্রস্তাব না দেওয়া থাকে তাহলে আমরা সামনে যে প্রকল্পগুলো আসতেছে নতুন, এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা এটা নতুন ব্রিজ যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেব। এলজিডির তথ্যমতে দক্ষিণচর ফেলিজ এলাকার দুই পাড়ের সংযোগ সড়ক করতে প্রয়োজন 150 মিটার দৈর্ঘ্যের পাকা সেতু। সময় সংবাদ, শরীয়তপুর। ব্যর্থ বিশ্বকাপের মিশন শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে টাইগারদের বমনবাহিনী বিমান। তবে টাইগারদের ফেরা নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস নেই ভক্তদের মাঝে। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের যৌথ আয়োজনের এই আসরে গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি জিতে সুপার 8-এ ওঠে শান্তর দল। সেই সঙ্গে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় তুলে সেমি নিশ্চিতের সুবর্ণ সুযোগ থাকলেও তা হাতছাড়া করায় গেম প্ল্যানিং নিয়ে টিম ম্যানেজমেন্টের উপর চটেছেন দেশের সিনিয়র ক্রিকেটাররা। তবে টাইগারদের বোলিং ইউনিট প্রশংসা করিয়াছে বিশ্ব দরবারে। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পরেও ক্রিকেটারদের পক্ষেই সাফাই গাইছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সহজ সুযোগ পেয়েও সেমির টিকিট হাতছাড়া হলেও সুপার 8 থেকে বিশ্বকাপ শেষ করতে পেরে সন্তুষ্ট বোর্ড প্রধান। ক্রিকেটাররা বাজে ফর্মে থেকে টুর্নামেন্ট শেষ করলেও নাজমুল হাসান পাপনের চোখে তারাই সেরা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনও বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারো যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তারা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনের প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের। সরল স্বীকারোক্তি বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কোচ আর অধিনায়ককে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তার। জানান, সাকিব রিয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে বোর্ড।
কেন, কার পরিকল্পনায়? আফগানদের বিপক্ষে যে হার এখনো জন্ম দেয় নানা প্রশ্নের। সবচাইতে বড় প্রশ্ন নেতিবাচক মানসিকতা নিয়েই। হয়তো এটাই ক্রিকেটারদের আসল চরিত্র, সর্বদাই নিজের পিঠ বাঁচিয়ে চলা। শুধু কি ক্রিকেটার, এর দায় কি এড়াতে পারেন? শর্টকাটে সাফল্য খুঁজতে থাকা বিসিবি কর্তারা? দাঁতে দাঁত চেপে লড়াই করার বার্তাটা কি ঠিকভাবে পৌঁছাতে পারেন তারা? প্রয়োজনের মুহূর্তে কি হতে পারেন কঠোর? খারাপ লাগলো আমার কাছে ব্যাপারটা, কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেমিফাইনাল খেলা, তো সেটা কারণ কোনো অ্যাপ্রোচই ছিল না। অ্যাপ্রোচটা হলো খুবই পজিটিভ থাকা উচিত। আমরা প্রেশারটা অনেক বেশি নিয়ে নিচ্ছি, সেটা কিন্তু খুবই খারাপ। এটা কিন্তু আমি সবসময় আগেও বলেছি, এখনও বলছি, এবং আমরা প্রপার আমাদের মন মানসিকতা কিন্তু ওই জিনিসটা নাই যে আমরা টিমে, আপনাকে কিন্তু রেডি থাকতে হবে টিমের যা দরকার সেটা করার জন্য। যারা ভালো দল বা ভালো দেশ, ওরা কিন্তু আপনার ওই 2 বা 4 বছরের টার্গেট নিয়েই আপনার প্ল্যান করে। তো এটা কিন্তু আমাদের প্ল্যানে থাকা উচিত, এবং আমরা প্ল্যান ওয়াইজ মাঝে মধ্যে করিও। বাস্তবতা হলো বিশ্বতার পর বিসিবির পক্ষ থেকে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত সেই রিপোর্ট দেখে না আলোর মুখ। পূর্বের ধারাবাহিকতায় এবারও কি পার পেয়ে যাবেন কোচ, ক্যাপ্টেন কিংবা সিনিয়ররা? কোচ একটা ইন্টারভিউ দিল, সেটাও কিন্তু দের ইজ এ লট অফ নেগেটিভ থিং। টিমের যদি একদম কর্তা যদি এভাবে বলে, এটা কিন্তু মেন্টালি প্লেয়াররা কিন্তু সবসময় ডাউন থাকবেই। এই ডিসিশনটা কেন হয়েছে বা আমরা কেন পারিনি, এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে, যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন, ওরা তো আমাদের এমপ্লয়, এবং ওদের ইয়েতে জবাব এটা দিতে ওরা বাধ্য। তো জিনিসটা যদি বোর্ড চায়, ডেফিনেটলি সেটা করবে। রিয়াদ সাকিবরা দিনকে দিন হয়ে যাচ্ছেন দলের বোঝা। তবে ইতিহাস বলে 2-1 ব্যতিক্রম ছাড়া সিনিয়রদের কেউই বুঝতে চান না তাদের থামার সময় এসে গেছে। এ বিষয়ে বোর্ডের পরিকল্পনাও জানালেন আকরাম খান। যারা ভালো ক্রিকেট খেলে, যারা ভালো প্লেয়ার, ওরা কিন্তু নিজের থেকেই কিন্তু ওদের ডিসিশনটা জানায়, যেটা আমাদের কাছে খুব কম। আমরা 2-1 জনের ক্ষেত্রে পেয়েছি, বাকি সময় কিন্তু এটা হয় না। তো আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু প্লেয়ার থেকে আসা ভালো। এবং যেটা বললেন যে টি-20তে আপনার আসলে আমাদেরকে কিন্তু আপনার প্রত্যেকটা দলই কিন্তু আপনার নতুন প্লেয়ারদেরকে ওখানে অপরচুনিটি দিচ্ছে। তারপরে প্রশ্ন আসছে যে আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার আছে কিনা, বা আমাদের ওই ধরনের প্লেয়ারকে আমরা তৈরি করতে পারছি কিনা। তো সেটার জন্য তো ওদেরকে আমাদের ওই অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। তো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করা হচ্ছে, সবাইকে, অফিসিয়াল বলেন, প্লেয়ার বলেন, সবাই যদি আমরা চিন্তা করি, তাহলে এটা দেশের জন্য ভালো হবে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে করণীয় ঠিক করতে আগামী 2 জুলাই হবে বিসিবির বিশেষ বোর্ড সভা, যেখান থেকে আসতে পারে কোচ, অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের শুলে চড়ানো হলেও পার পেয়ে যাচ্ছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কান কোচ দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নেওয়ার পর একের পর এক ব্যর্থতার মাইল ফলক স্পর্শ করে যাচ্ছে টিম বাংলাদেশ। গেল 1.5 বছরে তার অধীনে খেলা 1 এশিয়া কাপ আর 2টো বিশ্বকাপের সবগুলোতেই ব্যর্থ লাল সবুজ। পছন্দের ফরম্যাট ওয়ানডে ক্রিকেটেও ছন্ন ছড়া বাংলাদেশ। দ্য কিউরিয়াস কেস অব চান্ডিকা হাথুরুসিংহে। টাইগার ক্রিকেটে যিনি অভিশাপ নাকি আশীর্বাদ, সে আলোচনা তর্ক সাপেক্ষ। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব তুলে দেয়া হয় এই লঙ্কানের কাছে। তবে প্রত্যাবর্তনটা উপভোগ করছেন না হাতুরো। শেষ 1.5 বছরে তার অধীনে বাংলাদেশের খেলা 3 টুর্নামেন্টেই ভরাডুবি। সবশেষ টি-20 বিশ্বকাপ তো আছেই, ভারতের ওয়ানডে বিশ্বকাপে তার কৌশল নীতি বড় প্রশ্নের জন্ম দেয় দেশের ক্রিকেটে। দ্বিতীয় দফায় দায়িত্বে এসে কোচিং স্টাফ নিজের মতো ঢেলে সাজিয়েছেন হাথুরুসিংহে। 2023 বিশ্বকাপ ব্যর্থতার দায় চাপিয়ে তাড়িয়ে দেয়া হয় অ্যালান ডোনাল্ড, জেমি সিডন্সের মতন পরিচিত মুখদের। গুঞ্জন আছে দলে নিজের একচেটিয়া প্রভাব বিস্তারে পছন্দের ব্যক্তিদের নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছেন এই লঙ্কান। হাতুরুর প্রথম দফায় সাফল্য ছিল 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর 17 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান কিংবা র্যাঙ্ক টার্নার উইকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়। লঙ্কান কোচ পারফরমেন্সের হিসেবে মধুচন্দ্রিমা কাটালেও অফ দ্য ফিল্ডে সময়টা ভালো ছিল না। সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। 2017-তে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরুর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের 2য় সর্বোচ্চ। তবুও দেশে ফিরে ইস্তফাপত্র জমা দেননি এই লঙ্কান। তার একটা সময় মনে হয়েছে যে
দেওয়ার ছিল আমি দিয়েছি, এখন আর এই দলকে আমার দেওয়ার কিছু নেই, তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয়, ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও। 2019 বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন চান্ডিকা। টাইগারদের হয়ে প্রথম দফায় বিতর্ক থাকলেও পারফরমেন্স বাঁচিয়ে দেয় হাতুরু সিংহকে। এইবারে বিতর্ক আছে, পারফরমেন্সও যাচ্ছে তাই। 2023-এর জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর পছন্দের ওয়ানডে ফরম্যাটেও রং হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা বাদে শেষ 1.5 বছরে ওয়ানডে সিরিজ জেতেনি হাতুরুর দল। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে এই লঙ্কানের চাকরি থাকবে কিনা তা নিশ্চিত নয়, তবে দর্শকদের প্রত্যাশা পূরণে টাইগারদের যে অনেক কাজ বাকি সে কথা বলাই বাহুল্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় সাগর ইসলামকে সংবর্ধনা দিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এ সময় তাকে আর্থিক পুরস্কারও দেওয়া হয়। গেলবারের তুলনায় অলিম্পিকে এবার ভালো করায় সম্ভাবনা বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাগর। ফুলেল সংবর্ধনায় সিক্ত সাগর ইসলাম। কোচ, কর্মকর্তা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সবার আগ্রহের কেন্দ্রে এই আর্চার। সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় এমন সংবর্ধনা যে তারই প্রাপ্য। অলিম্পিক থেকে স্বর্ণপদকের খোঁজে বেশ লম্বা সময় ধরে আর্চারিতে লগ্নি করে চলেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। তীর গো ফর গোল্ড প্রজেক্টের দ্বিতীয় সম্ভাবনা সাগর ইসলাম। গেলবার রোমান সানা পথ দেখিয়ে গেছেন, এবার সাগরের কাছ থেকে আরও বেশি কিছুর প্রত্যাশা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। এবার নিয়ে দুবার ডিরেক্টলি কোয়ালিফাই করলে এখনও আমরা অপটিমিস্টিক যে তীর গো ফর গোল্ড আমরা তার জন্য আছি। আমাদের বিশ্বাস যে আমাদের দেশের ছেলেমেয়েরা এই আর্চারি ফেডারেশন থেকে আর্চাররাই বাংলাদেশের জন্য অলিম্পিক থেকে সোনা নিয়ে আসবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে তারা ঠিক মতোই আগাচ্ছে, আমরাও চেষ্টা করছি। তো ভবিষ্যতে এটাকে হয়তো আরও ব্যাপ্তিটা বাড়াতে হবে, সবাই মিলে আরও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ফেডারেশন, আমাদের ট্যালেন্ট হান্ট করতে হবে, তাদেরকে পরিচর্যা করতে হবে, সবকিছু করে একটা পরিকল্পনার মাধ্যমে আগাতে হবে। গোল্ড প্রজেক্টে বেশ লম্বা সময় ধরে নিজেদের প্রস্তুত করছেন আর্চাররা। প্যারিসের টিকিট নিশ্চিত করে এই স্বপ্নটা এখন আরো বড়। সংবর্ধনায় অনুপ্রাণিত হয়েছেন সাগর। তীর ধনুক হাতে মাঠের লড়াই নামার আগে নিতে চান সর্বোচ্চ প্রস্তুতি। লং টাইম ধরে প্রিপারেশন নিচ্ছি এই অলিম্পিক গেমসের জন্য। আলহামদুলিল্লাহ ফার্স্টের হয়তো বা ছিল যে আমরা কোয়ালিফাই করার জন্য, সো তখনও নিজের প্রতি বিশ্বাস ছিল, আমরা সবাই সবার প্রতি বিশ্বাস ছিলাম ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করব, এবং তখন থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা আমাদের মাইন্ডসেটটা প্রভাবিত করে রাখছিলাম। সো এটা আমার জন্য 3 উইক না, তো ইনশাল্লাহ চেষ্টা করব আগে থেকে সব কিছু সেট করা। এখন এই 3টা উইক জাস্ট পলিশ করা বাকি আছে। সংবর্ধনার পাশাপাশি সাগর ইসলামকে 5 লাখ টাকা পুরস্কার দিয়েছে সিটি গ্রুপ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, মত নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নে তাগিদ। মেয়াদ শেষে 10 দিন আগে ইভিএম প্রকল্পের সময় বাড়াতে তোড়জোড় ইসির। প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাশ না হলে ধ্বংস হবে নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম। এ ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময়, থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ কনক। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।